দেশের হাইকোর্টের একটি আদেশের ফলে গোটা দেশ জুড়ে বিক্ষিপ্তভাবে ছাত্র বিক্ষোভ শুরু হলেও দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উস্কানিমূলক কথার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। দেশের সরকার ছাত্রদের বিরুদ্ধে সেনা মোতায়েন করে, 400রও বেশি মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে ওঠে, 5ই আগস্ট সোমবার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। তারপরই বাংলাদেশের মানুষরা তাদেরকে স্বাধীন বলে ঘোষণা করে এবং বিভিন্ন জায়গায় থাকা শেখ মুজিবুর রহমানেরও মূর্তি ভাঙে। এমনকি দেশের কিছু কিছু সংখ্যালঘু হিন্দুদেরও বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া হয়, অবিলম্বে লুটপাট চালানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি। কিন্তু প্রশ্ন হলো, ছাত্র আন্দোলনের উদ্দেশ্য ছিল কোটা বাতিল করা, অথচ হঠাৎই সেই আন্দোলনের মুখ দেশের প্রধানমন্ত্রীর পদত্যাগের দিকে কেন ঘুরে গেল? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রাষ্ট্রশক্তি? আদেও কি ছিল এই কোটা ব্যবস্থা, যেটির আন্দোলনকে ঘিরে প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে হলো? চলুন জেনে নিই। প্রথমেই জেনে নিই কি ছিল এই কোটা ব্যবস্থা। 1947 সালে ভারত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বর্তমান বাংলাদেশের জায়গাটি পূর্ব পাকিস্তান হিসেবে স্বাধীনতা লাভ করেছিল, যা বর্তমান পাকিস্তানেরই একটি অংশ ছিল। স্বাধীনতার পর থেকে দেশের এই দুই অংশ, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের একটি রাষ্ট্রচালিকা শক্তি ছিল। পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার প্রভাব বেশি ছিল, কিন্তু পশ্চিম পাকিস্তানে উর্দু ভাষার প্রভাব বেশি থাকায় দুই পাকিস্তানেই উর্দুকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে মান্যতা দেওয়া হয়। এই রকম নানা কারণে আস্তে আস্তে দেশের এই দুটি অংশের মধ্যে মতবিরোধ বাধে। এরপর 1970 সালে দেশের এই দুই অংশে প্রথমবার নির্বাচন হয়। এই নির্বাচনে দুইটি রাজনৈতিক দল ছিল, যার মধ্যে একটি ছিল পশ্চিম পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি এবং অপরদিকে পূর্ব পাকিস্তানের শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ। 1970 সালে হওয়া এই নির্বাচনে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ পাকিস্তান পিপলস পার্টির থেকে বেশি ভোটে এগিয়ে যায়, অর্থাৎ প্রথমবার পূর্ব পাকিস্তানের কোনো দল ক্ষমতায় আসতে চলেছিল। ভোট গণনার এই রেজাল্ট সামনে আসতেই পশ্চিম পাকিস্তানের তৎকালীন নেতারা আওয়ামী লীগের এই জয়কে মানতে অস্বীকার করে। এই ঘটনার প্রতিবাদে 1970 সালের মার্চ মাস থেকে বাংলাদেশের শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তানের বিরোধী আন্দোলন শুরু করে এবং তিনি বাংলাদেশ নামের একটি আলাদা ও স্বাধীন রাষ্ট্রের দাবি জানান। পূর্ব পাকিস্তানের এই আন্দোলন দেখে পশ্চিম পাকিস্তান এই আন্দোলন দমন করার জন্য 25শে মার্চ 1971-এ সেনা পাঠায় পূর্ব পাকিস্তানে। এই আক্রমণের ফলে বহু সাধারণ মানুষের প্রাণ যায়। এর প্রতিবাদে শেখ মুজিবুর রহমান তৎকালীন ভারতের প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চায়। সেই সময় ভারতের সাহায্য নিয়ে এবং পূর্ব পাকিস্তানের কিছু মানুষ একত্রিত হয়ে গঠিত হয় মুক্তি বাহিনী নামের একটি বাহিনী। এরপর মুক্তি বাহিনী ও ভারতীয় সেনা জোটবদ্ধ হয়ে পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীকে যুদ্ধে পরাস্ত করে 1971 সালে দেশকে স্বাধীন করে এবং বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। সেই সময় শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই শেখ মুজিবুর রহমান দেশের জনগণকে প্রতিশ্রুতি দেয়, যারা দেশের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল ও যে সমস্ত মহিলা পশ্চিম পাকিস্তানের সেনাদের দ্বারা অত্যাচারিত হয়েছিল তাদের জন্য একটি বিশেষ সিট রিজার্ভ রাখা হবে বা কোটা রাখা হবে দেশের সিভিল সার্ভিসের নিয়োগে। সেই সময় কোটা সিস্টেমের 30% সিট রিজার্ভ করা ছিল মুক্তিযোদ্ধাদের জন্য, 10% সিট রিজার্ভ করা ছিল সেই সমস্ত মুক্তিযোদ্ধা মহিলাদের জন্য ও 40% সিট রিজার্ভ ছিল পিছিয়ে পড়া জাতির জন্য। বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। এর 20-25 বছর পর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর কারণে আস্তে আস্তে এই কোটা ব্যবস্থায় থাকা মানুষের নামও কমে আসতে থাকে। এরপর 1997 সালে কোটা ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হয় এবং জানানো হয় মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়েদেরও সরকার সিট রিজার্ভ রাখবে। 2010 সালে আবারও এই কোটা ব্যবস্থায় পরিবর্তন করে বলা হয় এবার থেকে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদেরও সিট রিজার্ভ থাকবে। এর অর্থ ছিল 56% সরকারি চাকরি বিভিন্ন কারণবশত রিজার্ভ করা ছিল, মাত্র 44% সরকারি চাকরি যোগ্যতার ভিত্তিতে পাওয়া যাবে। এত অত্যাধিক পরিমাণে অবিচারের কারণে 2018 সাল থেকে ছাত্র আন্দোলন শুরু হয় কোটা ব্যবস্থার বিরুদ্ধে। সেই সময় শেখ হাসিনা জানায় এই কোটা ব্যবস্থায় কোনো ভুল নেই এবং এটি জারি থাকবে। আসলে শেখ হাসিনা ছিলেন শেখ মুজিবুর রহমানের সেই মেয়ে যিনি মাত্র 28 বছর বয়সে তার গোটা পরিবারকে খুন হতে দেখেছেন। তিনি আর তার বোন সেই সময় জার্মানিতে উপস্থিত থাকায় তারা প্রাণে বেঁচে যান। এর বহু ঘটনার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা নির্বাচিত হন।
2018 সালে ঘটা ছাত্রদের এই কোটা বিরোধী আন্দোলনের ফলে সারা বাংলাদেশ জুড়ে অশান্তি ছড়িয়ে যায়। বাধ্য হয়ে সেই সময় সরকারকে কোটা ব্যবস্থাকে মুছে ফেলতে হয়। সেই সময় সরকারের এই পদক্ষেপের পর বাংলাদেশের অবস্থা স্বাভাবিক হয়ে যায়। এর 6 বছর পর অবস্থা আবার পাল্টাতে থাকে। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পরিবাররা হাইকোর্টে আবার পিটিশন দায়ের করে যে সরকারের সেই সময় নেওয়া এই সিদ্ধান্ত ভুল ছিল এবং কোটা ব্যবস্থাকে ফিরিয়ে আনা হোক। 5ই জুন 2024-এ বাংলাদেশের হাইকোর্ট পুনরায় এই কোটা ব্যবস্থাকে চালু করে এবং জানায় কোটা ব্যবস্থাকে সরিয়ে দেওয়ার ঘটনাটি অসাংবিধানিক ও অবৈধ ছিল। এই রায়ের পর থেকেই সারা দেশ জুড়ে আরও একবার শুরু হয়ে যায় ছাত্র আন্দোলন। এইবার একটি বড় প্রশ্ন উঠে আসে, কোটা সিস্টেম তো দেশের হাইকোর্ট চালু করেছিল, তবে ছাত্ররা কেন শেখ হাসিনার পদত্যাগের দাবি জানায়? সাধারণত দুটি কারণ ছিল, যার মধ্যে প্রথমটি হলো অনেক সময় ধরে শেখ হাসিনা দেশের বিরোধী দলকে দমিয়ে রেখেছিল। এমনকি এমনও অভিযোগ উঠে এসেছে এই বছর শেখ হাসিনা নির্বাচন প্রক্রিয়া সঠিকভাবে করায়নি। যদিও নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগ বেশি সিট পেলেও বহু সংস্থা এবং দেশের বিরোধী দল বাংলাদেশ ন্যাশনাল পার্টি এই নির্বাচনকে বয়কট করে। এছাড়াও দ্বিতীয় বড় কারণ হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র আন্দোলনকে দমন করার জন্য সেনা মোতায়েন করে। এর ফলে বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে গড়ে ওঠা ছাত্র আন্দোলন একত্রিত হয়ে আরও বড় আন্দোলনের আকার ধারণ করে। 14ই জুলাই 2024-এ শেখ হাসিনা একটি প্রেস কনফারেন্স করেন এবং তার বলা একটি বিতর্কমূলক কথা এই আন্দোলনের আগুনকে আরও বাড়িয়ে দেয়। তিনি প্রেস কনফারেন্সে বলেন, মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা এই কোটা সুবিধা পাবে না তো কি রাজাকারদের নাতি নাতনিরা পাবে? যখনই শেখ হাসিনা এই রাজাকার শব্দটি উল্লেখ করেন, তারপর থেকে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। আসলে 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা পশ্চিম পাকিস্তানের সেনাদের সমর্থন করেছিল এবং বহু মানুষ ও মহিলাদের ওপর অত্যাচার করেছিল। সেই কারণে সেই সময় থেকে আজ পর্যন্ত এই রাজাকার শব্দটি বাংলাদেশে একটি বিতর্কমূলক শব্দ হিসেবে পরিচিত। আস্তে আস্তে ঢাকা থেকে রংপুর সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে থাকে এই ছাত্র আন্দোলন এবং এর সঙ্গে যুক্ত হয় বাংলাদেশের বিভিন্ন বিরোধী দলও। আন্দোলন থামাতে সেনা মোতায়েন করলে সেই সেনার করা গুলিতে 400-রও বেশি মানুষের প্রাণ যায়, যার মধ্যে ছাত্র থেকে শুরু করে সাধারণ মানুষও ছিল। আন্দোলন আরও শক্তিশালী হয়ে আন্দোলনের মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়ায় সরকারের পদত্যাগ চাই। বিক্ষোভকারীরা আরও ভয়ঙ্কর হতে থাকে। তারা বিভিন্ন সরকারি ভবনে আগুন লাগিয়ে দেয়। 21শে জুলাই বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্টের এই কোটার ওপরে নেওয়া রায়কে বাতিল করে দেয় এবং জানায় মাত্র 7% রিজার্ভ রাখা হবে এবং বাকি 93% যোগ্যতার ওপরে সরকারি চাকরিতে নেওয়া হবে। কিন্তু এই রায়ের পরও আন্দোলন একটুও কমেনি। ছাত্ররা তখন সরকারের কাছে 9টি দাবি রাখে, যার মধ্যে এত অশান্তির কারণে সরকারকে ছাত্রদের কাছে ক্ষমা চাইতে হবে এবং যে সমস্ত লোক ছাত্রদের মৃত্যুর জন্য দায়ী তাদের কঠোর শাস্তি দিতে হবে। এছাড়াও যে সমস্ত আন্দোলনকারীদের বিনা কারণে সরকার জেলবন্দি করেছে তাদেরকে ছেড়ে দিতে হবে। কিন্তু এক সপ্তাহ পরও সরকারের তরফ থেকে কোনো রকম সাড়া মেলেনি। তখনও পর্যন্ত বাংলাদেশের রাস্তায় আর্মি মোতায়েন রয়েছে। ছাত্রদের ওপর আর্মিরা অ্যাকশন নিয়েই যাচ্ছে। সেই সময়েও বিনা কারণে বহু ছাত্রকে পুলিশ গুলি করে ও জেলবন্দি করে। এমনও ঘটনা দেখা গেছে বাংলাদেশের রাস্তায় পুলিশ একটি সাধারণ ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে। সেখানে তার মা চিৎকার করে বলছে যে তার ছেলে কোনো রকম ছাত্রই ছিল না। ছাত্ররা বুঝতে পারে সরকারের কোনো রকম উদ্দেশ্যই নেই দাবি মানার। তখন ছাত্রসহ সারা বাংলাদেশের মানুষের একটি দাবি হয়ে দাঁড়ায় শেখ হাসিনার পদত্যাগ চাই। 4 আগস্ট এই আন্দোলন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। আন্দোলনকারীরা শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আগুন লাগিয়ে দেয়। এমনও ঘটনা চোখে পড়েছে বহু সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু হিন্দুদের ওপর আক্রমণ করার উদ্দেশ্য এখনও স্পষ্টভাবে জানা যায়নি। সেই দিন পুলিশের গুলিতে একদিনে 100 লোকের মৃত্যু হয়। 5ই আগস্ট আন্দোলনকারীরা শেখ হাসিনার বাড়ি গণভবনকে ঘিরে ফেলে এবং অবস্থা এতটাই খারাপ পর্যায়ে চলে যায়, দুপুর 1:30-এ সিকিউরিটি গার্ডরা শেখ হাসিনাকে জানায় পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, তার দ্রুত চলে যাওয়া উচিত। শেষ 45 মিনিটে শেখ হাসিনা তার সেনাবাহিনীকে আন্দোলন আটকাতে আরও ফোর্স ব্যবহার করতে বললে সেনাবাহিনী সঙ্গে সঙ্গে নাকচ করে দেয়। এরপর শেখ হাসিনা ও তার বোন হেলিকপ্টারে চড়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসে। তারপরই সারা বাংলাদেশ জুড়ে স্বাধীনতার হৈ হট্টগোল দেখা যায়।
আন্দোলনকারীরা আনন্দিত হয়ে শেখ হাসিনার বাড়ি গণভবন থেকে জিনিসপত্র লুটপাট করতে থাকে। কিন্তু একটি বড় প্রশ্ন থেকে যায়, বাংলাদেশে এরকম সরকার পড়ে যাওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও বহুবার সরকার পড়ে যাওয়া এবং সেনাবাহিনী অভ্যুত্থানের সাক্ষী থাকা এই বাংলাদেশে ভবিষ্যতে কোনো ঘটনা এই রকম দ্বিতীয়বার ঘটবে না এর কোনো নিশ্চয়তা নেই। এই গোটা ঘটনার ফলে কেবল বাংলাদেশই নয়, তার পার্শ্ববর্তী দেশগুলো কিছুটা হলে সমস্যার মুখে পড়বে। এর সাথে সাথে বাংলাদেশেও এই ধরনের পলিটিক্যাল ইনস্টেবিলিটির কারণে দেশের শিল্পগুলিও আরও ক্ষতির মুখে পড়বে। আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। দেখা হচ্ছে আগামী পর্বে।